ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি। এখন বলুন যে আমাকে কি করতে হবে, আমার বর্তমানের মিশন কি? বাহ, তুমি তো খুব সহজেই বুঝে গেছো যে তোমাকে আমি আরও একটি মিশন দিতে যাচ্ছি। তুমি খুবই বুদ্ধিমান। তাহলে শোনো, আমাদের রাজ্যে জঙ্গলের মাঝখানে একটি বাড়ি রয়েছে। সেটা কোনো রাজার বাড়ি নয়, একটা কৃষকের বাড়ি। সেখানে একটি সোনার গরু রয়েছে। সেই গরুটি তুমি আমাকে চুরি করে এনে দেবে। কি বলছেন? গরু? তাও আবার সোনার? সোনার আবার গরু হয় নাকি? আপনি কি আমার সাথে মজা করছেন, নাকি এখানে সবকিছুই অদ্ভুত? দেখো অভিমন্যু, আমি একজন রাজা, তোমার মতো চোর বাটপার নই। আমি মিথ্যা কথা বলি না। আমি তোমাকে সোনার ঘোড়ার কথা বলেছিলাম, এটি তো তুমি পেয়েছো। তাহলে তোমার কেন বিশ্বাস হয় না যে সোনার গরু রয়েছে? মহারাজ, সোনার গরু রয়েছে এটা বিশ্বাস করা খুব একটা কঠিন কিছু না, যেহেতু আগেও আমি এরকম 2টা নমুনা দেখেছি। কিন্তু এই বিষয়টা বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে যে এই সোনার গরুটা একটা সাধারণ কৃষকের কাছে রয়েছে। তুমি যখন নিজের চোখে দেখবে তখনই তোমার বিশ্বাস হবে। তো বেশি কথা না বলে এখন এটা বলো যে তুমি কি আমার কাজটা করে দিতে পারবে? যদি কাজটা করে দিতে পারো তাহলে আমিও তোমার চাহিদা পূরণ করে দেব। অবশ্যই, কেন নয়? আমি যদি এই কাজটা করে এখান থেকে মুক্ত হতে পারি এবং কি সেই সোনার বকটিও যদি পেয়ে যাই, তাহলে আমি এটা কেন করব না? আমি রাজি আছি। আমি সেই সোনার গরুটা যদি থেকে থাকে, তাহলে সেটা এনে আপনার হাতে তুলে দেব। এরপর কাহিনী পরিবর্তন হয়, আর আমরা ডাইনি এবং নায়নাকে দেখি। তারা দুজনে কালিন্দী জঙ্গল থেকে বের হতে গেলে তাদের সামনে সেই বিখ্যাত কলা গাছটি দাঁড়িয়ে যায়, যে কিনা ওই জঙ্গলের একটি রক্ষক। দাঁড়াও নায়না আর ডাইনি, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা জানো না যে এই সীমানা অতিক্রম করতে গেলে আমার মুখোমুখি হতে হয়? আমার প্রশ্নগুলোর উত্তর দিতে না পারলে তোমরা সামনে এগুতে পারবে না। কিন্তু আমি তো জানি এই জঙ্গলে প্রবেশ করার সময় তোমার প্রশ্নের উত্তরগুলো দেওয়া লাগে, না হলে ভেতরে প্রবেশ করা যায় না। কিন্তু এখন তো আমরা জঙ্গল থেকে বের হতে যাচ্ছি, এই সময় কেন প্রশ্নের উত্তর দিতে হবে? দেখো নায়না, বিষয়টা এরকম না। তুমি এ জঙ্গলে কখন প্রবেশ করেছো সেটা আমি বুঝতেই পারিনি। তুমি যদি প্রবেশ করার সময় আমার প্রশ্নের উত্তরগুলো দিতে, তাহলে এখন আমি তোমাকে আটকাতাম না। তুমি যদি জঙ্গলে প্রবেশ করো, যে কোনো একবার আমার সম্মুখীন হতে হবে। ঢোকার সময় উত্তর দিলে বের হওয়ার সময় দিতে হয় না। আচ্ছা, ঠিক আছে কলা গাছ, আমরা তোমার কথা বুঝতে পারছি। ঠিক আছে, তুমি তোমার প্রশ্নগুলো করো, আমরা চেষ্টা করব তোমার প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য। তোমরা কি নিশ্চিত যে তোমরা প্রশ্নগুলোর উত্তর দেবে? তার আগে আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। আমি তোমাদেরকে 3টি প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনো একটা প্রশ্নের উত্তর ভুল হয়, তাহলে তোমরা দুজন এখানে পাথর হয়ে যাবে এবং কি চিরতরে এই জঙ্গলে আটকা পড়ে যাবে। আরে কলা গাছ, আমি তো আগেও তোমার সম্মুখীন হয়েছি। আমি এটা খুব ভালো করেই জানি যে আমরা যদি কোনো একটা প্রশ্নের উত্তর ভুল দিই, তাহলে আমরা এখানে চিরতরে আটকা পড়ে যাব। তুমি তোমার প্রশ্নগুলো করতে পারো, আমরা প্রস্তুত আছি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। একটা গ্রামের সব মানুষ সত্য কথা বলে, শুধু একজন ছাড়া। কিন্তু মজার বিষয় হলো, যখনই তুমি কাউকে জিজ্ঞেস করো মিথ্যাবাদী কে, সবাই একই মানুষের নাম বলে। তাহলে কিভাবে বুঝবে আসলে ওই লোকটাই মিথ্যাবাদী?
নাকি বাকিরা সবাই মিলে মিথ্যা বলছে? যদি সবাই একই মানুষের নাম বলে তাহলে দুটো সম্ভাবনা আছে, সত্যিই সে মিথ্যাবাদী, অথবা বাকিরা সবাই মিলে মিথ্যা বলছে। কিন্তু যদি বাকিরা সবাই মিথ্যা বলে তাহলে গ্রামের সবাই সত্য বলে শুধু একজন ছাড়া, এই শর্ত ভেঙে যায়। তাই ওই একজনই আসল মিথ্যাবাদী। বাহ, বেশ ভালো। তুমি তো খুব বিচক্ষণতার সাথে এ প্রশ্নটার সমাধান করে দিয়েছ। এখন তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আর এটার উত্তর দিতে হবে ডাইনিকে। প্রশ্নটি হলো, তোমার সামনে 3টে দরজা, একটার পেছনে আগুন, একটার পেছনে বিষাক্ত গ্যাস, আর একটার পেছনে এমন এক ঘর যেখানে 10 বছর ধরে কেউ ঢোকেনি, কিন্তু ভিতরে একটা মোমবাতি এখনো জ্বলছে। সবচেয়ে নিরাপদ দরজা কোনটা? সবচেয়ে নিরাপদ দরজা হলো যে ঘরে 10 বছর ধরে কেউ ঢোকেনি কিন্তু মোমবাতি জ্বলছে। কারণ 10 বছর ধরে অক্সিজেন ছাড়া মোমবাতি জ্বলতে পারে না, মানে কথাটাই অসম্ভব। তাই এটা ফাঁদ, ধাঁধা। আরে বাহ ডাইনি, আমি তো ভেবেছি তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কিন্তু তুমি তো পটাপট উত্তর দিয়ে দিলে। ঠিক আছে, তোমাদের জন্য তৃতীয় এবং শেষ প্রশ্ন, যেটার উত্তর দিতে পারলে তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে। একটা জিনিস আছে, তুমি সেটা যত বেশি মানুষকে দাও ততই সেটা তোমার কাছে বড় হতে থাকে, কিন্তু একবার নিজের জন্য ব্যবহার করলেই সেটা হারিয়ে যায়। ওটা কি? তুমি সেটা যত বেশি মানুষকে দাও ততই সেটা তোমার কাছে বড় হতে থাকে, কিন্তু একবার নিজের জন্য ব্যবহার করলেই সেটা হারিয়ে যায়। এটা আবার কি হতে পারে? আরে ডাইনি, এত চাপ নিও না। এই প্রশ্নের উত্তর তোমরা দুজনে মিলেই দিতে পারবে, যে কোনো একজন উত্তর দিলেই হবে। এটার উত্তর হবে বিশ্বাস। কারণ তুমি যত বেশি মানুষকে বিশ্বাস দাও সম্পর্ক তত বড় হয়, কিন্তু একবার শুধু নিজের স্বার্থে ব্যবহার করলে সেই বিশ্বাস হারিয়ে যায়। বেশ ভালো বলেছ। বরাবরের মতোই তোমরা সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিয়েছ। তোমাদের উপর আমার বিশ্বাস ছিল যে তোমার অবশ্যই পারবে, কিন্তু নিয়ম অনুযায়ী আমাকে তো প্রশ্ন করতেই হবে। এখন তোমরা যেতে পারো, তোমাদের সামনে আর কোনো বাধা নেই। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তাহলে এখন যাচ্ছি। এরপর নায়না এবং ডাইনি তারা দুজনেই নায়নার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, কারণ তাদেরকে দ্রুত সেখানে পৌঁছাতে হবে সেই নকল নায়নার হাত থেকে তার পরিবারকে বাঁচানোর জন্য। অন্যদিকে আমরা দেখি নায়নাদের বাড়ির উঠোনে নকল নায়না এবং মাধব, অর্জুন তারা সবাই ওখানে দাঁড়িয়েছিল। তাদের মনে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, নিওনা তোদেরকে নিয়ে এখনো নাগলোকে কেন যাচ্ছে না? মাধব কি নিয়ে এত বেশি চিন্তিত? আমার মনে হচ্ছে নাগলোকে যাবার বিষয়টা নিয়ে তোমরা চিন্তিত হয়ে আছো। এত চিন্তার কি আছে? যখন সঠিক সময় আসবে তখন আমরা এমনিতেই নাগলোকে চলে যাব। এটা নিয়ে এত টেনশন করিও না। কিন্তু নায়না, আমরা এখনো এখানে কেন বসে আছি? আমাদের তো নাগলোকে চলে যাওয়া উচিত। আর তোমার কি মনে নেই, আমাদের তো সেই পঞ্চরাজকে মুক্ত করতে হবে। কি বলছো মাধব? আমরা কেন অন্যের ঝামেলা আমাদের মাথায় নেব? পঞ্চরাজকে বাঁচানোর দায়িত্ব কি আমাদের নাকি? আমরা এমনিতেই অনেক ঝামেলায় পড়ে আছি। আমাদের কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? আরে তুমি তো তখন বলেছিলে যে পঞ্চরাজকে নাগরাজ অভিমন্যুর হাত থেকে মুক্ত করবে। এখন তুমি নিজেই ভুলে গেছো।
এটা শুনে নকল নায়না কিছুটা ঘাবড়ে যায়, আর সে বুঝতে পারে আসল নায়না আগে হয়তো এটা বলেছিল যে তারা পঞ্চরাজকে মুক্ত করবে। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাদের তো পঞ্চারাজকে মুক্ত করার কথা ছিল। সেটা নিয়ে বেশি চিন্তা করো না, আমরা যখনই নাগলোকে যাব তখনই তাকে মুক্ত করার মিশন শুরু করে দেব। এই কথা বলে নায়না সেখান থেকে ঘরের ভেতরের দিকে চলে যায়, আর বাকি সবাই তখন বাহিরে ছিল। বাবা, সেদিনের পর থেকে মায়ের ব্যবহারটা কেমন লাগছে না? তোমার এরকমটা মনে হচ্ছে না যে তার চেহারার সাথে সাথে আচার ব্যবহার সব কিছুই পরিবর্তন হয়ে গেছে? মনে হচ্ছে যে সে একটা সম্পূর্ণ নতুন মানুষ। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার কাছে মাঝে মাঝে এরকমটা মনে হয়। নায়না তো বেশ মেধাবী ছিল, খুবই বিচক্ষণ ছিল, কিন্তু সে এত সহজে এরকম একটি গুরুত্বপূর্ণ কথা কিভাবে ভুলে যেতে পারে? আমরা পঞ্চরাজকে বাঁচানোর কথা দিয়ে এসেছিলাম, কিন্তু এখন নাকি সেটা ভুলেই দিয়েছে। বাবা, আমার তো মনে হয় সেদিন আমরা যখন সবাই অজ্ঞান হয়ে গেছিলাম, তারপর হয়তো সেখানে অস্বাভাবিক কিছু ঘটে গিয়েছে, যেটা আমরা বুঝতেও পারিনি। হয়তো তোমার সন্দেহ সঠিক হতে পারে, কিন্তু আমরা সেটা নিশ্চিত নই। তোমার সন্দেহ যদি সঠিক না হয়, তাহলে আমরা যদি এখন কোনো অ্যাকশন নেই, তাহলে সেটা নায়নার বিরুদ্ধে হবে। আসলে বাবা, আমার কাছে এটা মনে হয়েছে আমরা বর্তমানে যাকে আমাদের মা মনে করছি সে হয়তো আমাদের মাই নয়। সে হয়তো সম্পূর্ণ আলাদা একটা মানুষ। হয়তো সেদিন আমাদের অজ্ঞান হওয়ার সুযোগে আমাদের মাঝে মিশে গিয়েছে। দেখো, অর্জন এতটা চিন্তার ওপর নির্ভর করলে কি করে হবে? দেখো, এ যদি সম্পূর্ণ আলাদা মানুষ হয়, তাহলে আমাদের যে আসল নায়না সে তাহলে কোথায় গেল? এটা তোমাদেরকে চিন্তা করতে হবে, তাই না? লজিক ছাড়া কথা বললে তো হবে না। দেখো বাবা, এখানে কিন্তু একটা অতি চিন্তার বিষয় রয়েছে। সে যদি আসল না হয়, তাহলে আমাদের আসল মা কোথায়? সে হয়তো আমাদের মাঝে ঢুকে যাওয়ার জন্য আমাদের আসল মাকে কোথাও একটা বন্দি করে রেখেছে। সে হয়তো বর্তমানে খুব বিপদে রয়েছে। হ্যাঁ অর্জুন, তোমার চিন্তাধারা খুবই সুন্দর, খুবই বিচক্ষণ, কিন্তু আমাদেরকে আগে এটা 100% নিশ্চিত হতে হবে, তা না হলে কাহিনী বিপরীত হয়ে যেতে পারে। তারপর আমরা দেখি আসল নায়না এবং ডাইনি তারা দুজনে সেই কালিন্দী জঙ্গল থেকে বের হয়ে এসেছে। তারা এখন লোকালয়, তাদের গ্রামের খুব কাছাকাছি রয়েছে। আরে নায়না, দেখো, আমি আমার কথা রাখতে পারি। সাহায্য শুধু তুমিই করতে পারো এরকমটা নয়। আমি ডাইনি হলে কি হয়েছে, আমিও মানুষকে সাহায্য করতে পারি। দেখো, তোমাকে সেই কালিন্দী জঙ্গল থেকে নিরাপদে বের করে নিয়ে এসেছি, আর তোমার গ্রামের কাছাকাছি আমরা চলে এসেছি। হ্যাঁ ডাইনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে অনেক বেশি সাহায্য করেছ, কিন্তু এখন আমাদেরকে এখানে সময় নষ্ট করলে হবে না। আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের বাড়িতে পৌঁছতে হবে, কারণ সেখানেই রয়েছে সে কালনাগিনী, যে কিনা আমার ছদ্মবেশে রয়েছে। সে যেন আমার পরিবারের কোনো ক্ষতি না করতে পারে। চলো দ্রুত আমরা আমাদের বাড়ির দিকে যাই। তারপর নায়না এবং সেই ডাইনিটি তারা দুজনেই নায়নার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বেশ খানিকক্ষণ পর দেখা যায় তারা নায়নাদের বাড়িতে চলে আসে। তখন পর্যন্ত বাড়ির উঠোনে মাধব এবং অর্জুন এরা দাঁড়িয়েছিল। আরে মাধব, তুমি ঠিক আছো তো? তোমাদের কিছু হয়নি তো? আমরা ঠিক আছি, মানে আমাদের আবার কি হবে? আর সবচেয়ে বড় কথা, আপনি কে, কোথা থেকে এসে হুট করায় বলছেন যে মাধব তুমি কেমন আছো, তোমাদের কিছু হয়নি তো? এটা কি ধরনের কথা? মাধব, তুমি আমাকে চিনতে পারছো না? আমি নায়না, তোমার স্ত্রী। সেদিন আমার যখন রূপ পরিবর্তন হয়েছিল, তখন সবাই আমরা অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সেই সুযোগে একটি কাল নাগিনী
আমাকে কালিন্দী জঙ্গলে বন্দি করে রেখে সে তোমাদের সাথে নায়না সেজে বসে আছে। দেখেছ বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম তার ব্যবহার আমার মায়ের মতো ছিল না। আমার মায়ের হয়তো চেহারা পরিবর্তন হতে পারে, কিন্তু আচার ব্যবহার পরিবর্তন হওয়া সেটা তো সম্ভব নয়। ইনিই হয়তো আমাদের আসল মা। দেখো অর্জুন, কোনো কিছু যাচাই বাছাই না করে বিশ্বাস করতে নাই। আর তুমি যে নায়না, তুমি কি সেটার কোনো প্রমাণ দিতে পারবে? কিসের ভিত্তিতে আমরা এটা বিশ্বাস করব যে তুমি আসল নায়না আর আমাদের সাথে যে আছে সে নকল? আচ্ছা ঠিক আছে, তোমার প্রমাণ লাগবে, আমি প্রমাণ দিচ্ছি। আমি প্রমাণ দেওয়ার পর তোমার অবশ্যই বিশ্বাস হবে যে আমি আসল নায়না। এরপর নায়না মনে মনে সেই জাদুর আয়নাকে স্মরণ করে এবং কিছুক্ষণের মধ্যেই সেই আয়নাটি তাদের সামনে উপস্থিত হয়ে যায়। দেখেছ মাধব, এবার কি বিশ্বাস হয়েছে যে আমি আসল নায়না? তুমি তো জানো আমার কাছে এই জাদুর আয়নাকে হাজির করার মতো ক্ষমতা রয়েছে। বাবা, আমি তোমাকে বলেছিলাম না যে উনি আমাদের আসল মা? দেখেছ, এবার তোমার বিশ্বাস হয়েছে, কারণ সে যদি আমাদের আসল মা না হতো তাহলে তো তারা ডাকে জাদুর আয়না এখানে উপস্থিত হতো না। অর্জুন হয়তো এই মেয়েটি আমাদের মতোই কোনো না কোনোভাবে সে জাদুর আয়নার 3টি প্রশ্নের উত্তর দিয়ে তাকে রপ্ত করে নিয়েছে। তাই বলে এটা প্রমাণ হয় না যে সেই নায়না, কারণ এই জাদুর আয়নার অনুমতি অনেকের কাছেই রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, ঘরের ভেতরে যে রয়েছে তাকে ডেকে নিয়ে আসো, আর তাকে বলো যে সে জাদুর আয়নাটিকে ডাকতে। তারপর দেখো তার ডাকে জাদুর আয়না হাজির হয় কিনা। মাধবীর এই কথাটি ভালো লাগে, কারণ এটা হচ্ছে প্রমাণ করার খুবই ভালো একটি মাধ্যম। নায়না, ও নায়না, বাইরে বেরিয়ে আসো, তোমার সাথে কারা যেন দেখা করতে এসেছে। তাড়াতাড়ি বাইরে এসো, নয়তো তারা চলে যেতে পারে। মাধবের ডাক শোনার পর কিছুক্ষণ পর সেই কালনাগিনী অর্থাৎ নকল নায়না বাইরে বেরিয়ে আসে, আর সে এসে আসল নায়নাকে দেখে চমকে যায়। একে তো কালিন্দী জঙ্গলে বন্দি করে রেখে এসেছিলাম, সে কিভাবে আবার এখানে পৌঁছে গেল? নিশ্চয়ই এই ডাইনিটি তাকে সাহায্য করেছে। আরে মাধব, এ কে? এ হচ্ছে নকল নায়না, আমিই আসল। সে এখানে আমার জায়গা কেড়ে নিতে এসেছে। তাকে তাড়াতাড়ি এখান থেকে বের করে দাও, নয়তো সে আমাদের ক্ষতি করে ফেলবে। আজব ব্যাপার তো, তোমাকে তো এখনো আমরা কিছু বললামই না। তুমি কিভাবে বুঝলে যে সে নকল নায়না? তার মানে কি সে যা বলেছে সবই সত্যি? এখন মাধব বুঝে গিয়েছে যে তাদের সাথে যে রয়েছে সে আসল নায়না নয়, সে নকল নায়না। আসল নায়না তো তাদের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে। এরপর মাধব বলে, নায়না, কি বলবো, আমি তো এদেরকে এখান থেকে বের করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই যাচ্ছে না। তুমি একটা কাজ করো, জাদুর আয়নাকে এখানে ডাকো, আর তাকে বলো এদেরকে এখান থেকে বের করার একটি উপায় বলতে। এরপর তো সেই কালনাগিনী ফেঁসে যায়, কারণ তার কাছে সেই জাদুর আয়নার অ্যাক্সেস ছিল না। সে যদি ডাকে তাহলে তো জাদুর আয়না কিছুতেই এখানে উপস্থিত হবে না, আর সে ধরা পড়ে যাবে। কি হলো নায়না, তাড়াতাড়ি সে জাদুর আয়নাকে ডাকো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, নয়তোবা এরা তো আমাদের কোনো ক্ষতি করে ফেলবে। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল সেটা জানতে হলে তোমাদেরকে পর্ব 20-এর জন্য অপেক্ষা করতে হবে। পর্ব 20 দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে পর্ব 20 লিখে কমেন্ট করো। আর যারা আগের পর্বগুলো দেখোনি তারা চ্যানেলে ঢুকে আগের পর্বগুলো দেখে আসো।